আখিরাতের লাভ আপনি কিভাবে বিচার করেন আমাদের জানা নেই। তবে আমরা একটা কথা বুঝি, পার্থিব জীবনের সমস্ত লাভ লসের হিসাব কষে আমাদের পার্থিব জীবনের সকল কাজ আমরা সম্পাদন করি। পার্থিব জীবনের লাভ মুনাফার মধ্য দিয়ে আমরা মনে করি আমাদের সার্থকতা, কিন্তু দুনিয়াবি কল্যাণই শুধু চূড়ান্ত কল্যাণ নয়, দুনিয়াবি অকল্যাণ সকল অকল্যাণের মূল নয়। দুনিয়ার সফলতাই সব সফলতার মাপকাঠি, দুনিয়ার ব্যর্থতাই সব ব্যর্থতার মাপকাঠি নয়। এই কথা আমরা যেভাবে বুঝি, ঠিক এই কথাটাও আমাদের বোঝা দরকার। পার্থিব জীবনের সকল কর্ম মানুষ সেভাবে সাজায় যেটা তার দুনিয়াবি জীবনে কোনো না কোনোভাবে এই কাজের মধ্য দিয়ে সে একটা লক্ষ্য, মাত্রা, দৃষ্টিভঙ্গি অথবা একটা গন্তব্যে সে পৌঁছতে চায়। ট্রান্সজেন্ডার ইত্যাদি বিষয়গুলো যদি পার্থিব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় না হতো, তাহলে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পাঠ্যপুস্তক সহ সকল ধরনের আয়োজনে এই সমস্ত বিষয়গুলো স্থান পেত না। আমরা স্বাভাবিক নিয়মেই বুঝি, যদি এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ বিষয় না হতো, তাহলে মিডিয়া অথবা পাঠ্যপুস্তক অথবা আন্তর্জাতিক লেভেলে এই জিনিসগুলোর আলোচনার স্থান পেত না। তো যে জিনিসগুলো সচিবালয় থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত অথবা চৌকিদারের চৌকি থেকে শুরু করে রাষ্ট্রপতির চেয়ার পর্যন্ত যে জিনিসগুলো কোনো না কোনোভাবে বিবেচিত হয়, এগুলোর গুরুত্ব আছে না নাই? আচ্ছা, আর এই জিনিসগুলো কোরআনের দৃষ্টিতে কতটুকু মানব কল্যাণ, মানব জীবনের জন্য কল্যাণকর আর কতটুকু অকল্যাণকর, এই সমস্ত বিষয়ে মানব জীবনের জন্য এটা কতটুকু প্রযোজ্য অথবা প্রযোজ্য নয়, এই কথাগুলো রব্বুল আলামিন উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন মসজিদের মিম্বর থেকে বলার জন্য। এই জন্যই আমরা বলি, আমরা কারো পক্ষের লোক নয়, আমরা কারো বিপক্ষেরও লোক নয়। ডাক্তার কারো পক্ষের লোক না, ডাক্তার কারো বিপক্ষের লোকও না। ডাক্তারের কাজ হলো রোগের ধরন নির্বাচন করে ট্রিটমেন্ট দেওয়া। একজন আলেম মসজিদের মিম্বরে মানবতার কল্যাণে তিনি কি করেন, অবস্থা বুঝে এখানে কি প্রেসক্রিপশন দেওয়া দরকার, মানুষগুলোকে কিভাবে সৎপথে রাখা যায়, কিভাবে তাদেরকে বিপদগামী থেকে রক্ষা করা প্রয়োজন ইত্যাদি প্রেসক্রিপশন মসজিদের মিম্বর থেকে উলামায়ে কেরাম দিয়ে থাকে। এই জন্য এই কথাগুলো আমরা বলি যে ট্রান্সজেন্ডার যেহেতু এখন বর্তমান সময়ের একটা আলোচিত বিষয়, এর কারণটা কি, লক্ষ্যমাত্রা কি ইত্যাদি বিষয় নিয়ে আমরা গেরুজুমায় আংশিক কথা বলেছি। আজকে এই বিষয়ে আমরা আলোচনাটা শেষ করতে চাই, জানি না কতটুকু বলতে পারবো। প্রথমত আমরা আগে বলে রাখি যে ট্রান্সজেন্ডার মানে হলো মূলত এটা প্রক্রিয়া দুইটা। প্রক্রিয়া কয়টা? দুইটা। একটা হলো অস্ত্রোপচারের মধ্য দিয়ে কোনো নারীকে পুরুষ বানানোর চেষ্টা করা অথবা কোনো পুরুষকে নারী বানানোর চেষ্টা করা। এরা সম্পূর্ণ হারাম কাজ, সম্পূর্ণ কি হারাম কাজ। মনে করেন একটা মানুষের চোখ নষ্ট করে দেবে, ইচ্ছা করলে তাকে একটা ভালো চোখ তৈরি করে দেওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব নয়। সুতরাং একটা অঙ্গকে হানি করা, নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এটা কিছু বৈধ কাজ হতে পারে না। ঠিক তদ্রুপ কোনো স্ত্রীকে তার স্ত্রীলিঙ্গকে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিমভাবে পুরুষাঙ্গ স্থাপন করে পুরুষ বানানোর কায়দা করা, এটা রব্বুল আলামিনের সৃষ্টিতে কি করা, একটা তদারকি করা, খবরদারি করা, শক্তি প্রয়োগ করার নামান্তর। রব্বুল আলামিনের সৃষ্টিকে সে কি করতে চায়, বিকৃত করতে চায়। এটা হারাম কাজ। এটা কি, বরং একজন নারীকে, পূর্ণাঙ্গ একজন নারীকে এটাকে বিকলাঙ্গ করে দিয়ে তার মধ্যে একটা ক্ষমতা বা
পুরুষ তৈরি করা, এটা হারাম এবং নাজায়েজ কাজ। এর বিপরীতে একজন পুরুষকে তার পুরুষাঙ্গ কেটে তাকে নারী বানানোর চেষ্টা করা, পুরুষাঙ্গের জায়গায় যৌনাঙ্গ তৈরি করে যৌনিপথ তৈরি করার চেষ্টা করা, এটাও হারাম কাজ, এটা ঠিক নয়। এটার সাথে রিলেটেড আরেকটা কথাও বলে রাখি, অনেক সময় আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণের নামে আমাদের অনেক মা বোনদেরকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে তার জরায়ুটা কেটে ফেলে দেয় যাতে সন্তান ধারণ করতে না পারে, অথবা তার বাচ্চাদানিটা সেলাই করে আটকিয়ে দেওয়া হয়, সেখানে যেন পুরুষের যৌন মিলনের মধ্য দিয়ে সেখানে শুক্রাণু যেন প্রবেশ না করে এবং বাচ্চা ধারণ গর্ভে ধারণ যেন করতে না পারে, লাইগেশন করা হয়। এটাও কি কৃত্রিম পদ্ধতিতে তার বাচ্চা প্রজননের ক্ষমতাকে কি করে দেওয়া হয়, ফিউজ করে দেওয়া হয়, এটাও হারাম। ইচ্ছা করলে এটাকে আবার রিপেয়ারিং করা যায় না। তাহলে মাতৃত্বকে বিকল করে দেওয়া, পুরুষত্বকে বিকল করে দেওয়া, স্ত্রীত্বকে বিকল করে দেওয়া, এটা রব্বুল আলামিনের একটা ক্ষমতার মধ্যে আরেকটা অপপ্রয়োগ, ক্ষমতার অপপ্রয়োগ ঘটানো, এটা সম্পূর্ণরূপে অবৈধ। এটা কোনো মুসলিম সমাজ, কোনো ইমানদারের সমাজ, অথবা কোনো সভ্য সমাজ, অথবা কোনো মানব সমাজের কাজ হতে পারে না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করা হয়, তাহলে একটা গাভীকে যদি তার মাতৃত্বকে নষ্ট করে দেওয়া হয়, তাহলে এই গাভীর সাথে একটা পুরুষ গরুর সাথে যতই সংমিশ্রণ ঘটানো হোক না কেন, এখানে কি এই গাভী গর্ভে ধারণ করবে আদৌ কখনো? তার মানে আল্লাহ তাআলা সৃষ্টির তত্ত্বের মধ্যে একটা বাধা সৃষ্টি করা ছাড়া আর কিছু করা হয় না। এটা প্রকৃতি বিরোধী কাজ, ইমান বিরোধী কাজ, স্রষ্টার ক্ষমতার উপরে আর তার ক্ষমতার অপপ্রয়োগ করা হয়। এটা হলো এক ধরনের শারীরিকভাবে ট্রান্স করা, পরিবর্তন করা, জেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করার অস্ত্রোপচারের মধ্য দিয়ে। এটা সম্পূর্ণ কোন ধরনের কাজ? হারাম কাজ, অবৈধ কাজ, অমানবিক কাজ এবং প্রকৃতি বিরোধী কাজ। পৃথিবীর কোনো মানব সম্পদে, মানব সভ্যতায় এটাকে গ্রহণ করা হয় না। স্বাভাবিক নিয়মে রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ হিসাবে। নারীর প্রতি পুরুষের একটা টান থাকবে, মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ থাকবে, মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। এই আকর্ষণের কারণে নারী আর পুরুষের মধ্যে একটা বৈধ সম্পর্কের প্রণয়নের মাধ্যমে সেটা বন্ধন তৈরি হয়। এর মধ্য দিয়ে পরিবার গঠন করা হয়। এর মধ্য দিয়ে একজন মানুষ পারিবারিক জীবনে পদার্পণ করে সংসার তৈরি হয়। এখানে সন্তানের আগমন ঘটে, মানব সম্পদের একটা ধারাবাহিকতা থাকে। এর মধ্য দিয়ে রব্বুল আলামিন সুন্দরভাবে এভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে নারী এবং পুরুষ হিসেবে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, নারী আর পুরুষ হিসাবে সৃষ্টি করার পর তোমাদেরকে আমি বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন কবিরায় তোমাদেরকে ডিফারেন্স করে দিয়েছি, বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। এটা মানব সম্পদের একটা সিস্টেম, এটা মানব সম্পদের একটা, আল্লাহ তাআলা পৃথিবীতে মানব সম্পদকে জারি রাখার জন্য সমস্ত জিনিসকে, কি পশু পাখি, কি মানুষ, কি জীব জানোয়ার, সব ধরনের সৃষ্টিকে রব্বুল আলামিন একটা সিস্টেমে পৃথিবীতে বহাল রাখার জন্য তিনি কি করেছেন, এই সিস্টেমের আবিষ্কার করেছেন এবং এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এটা রব্বুল আলামিনের নিজাম, বিধান, যেটা অকাট্য, যেটাকে কখনো কি করা যায় না, বিকলাঙ্গ করা যায় না। কিন্তু ট্রান্সজেন্ডারের আরেকটা বর্তমান পৃথিবীতে এটাকে এস্টাবলিশ করতে চাচ্ছে। সেটা হলো যে একজন মানুষ দৈহিকভাবে নারী হোক আর পুরুষ হোক, এটা বিবেচ্য বিষয়। সে ব্যক্তি যদি নিজেকে নারী হিসাবে পরিচয় দিতে, সে নারী হিসাবে পরিচয় দিবে, অথবা পুরুষ হওয়া সত্ত্বেও, অথবা কোনো নারী যদি সে তার মানসিক দিক থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে চাইলে নারী হওয়া সত্ত্বেও পুরুষ হিসেবে পরিচয় দিবে। এটা হলো কি বর্তমান ট্রান্সজেন্ডারের একটা ধরন বা প্রক্রিয়া। ইউরোপ কান্ট্রিতে এটাকে বৈধতা দেওয়া হয়েছে,
রাষ্ট্রীয়ভাবে। আগে আমরা যখন রাষ্ট্রীয় নিয়মে নাগরিকভাবে কোনো রকমের কোনো নাগরিকের তথ্য ইনপুট করতে যেতাম, তথ্য দেওয়ার জন্য যেতাম, তখন ফর্মে লেখা থাকতো লিঙ্গের ক্ষেত্রে স্ত্রী না পুরুষ, নারী না পুরুষ, আর এটা থাকতো কি তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, অর্থাৎ সে কি হিজড়া। এই জন্য একটা হিজড়া, যেটাকে থার্ড জেন্ডার বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয়, মেডিকেল সায়েন্স যেটাকে আইডেন্টিফাই করেছে এভাবে যে কোনো মানব দেহের মধ্যে যদি শুক্রাণু উৎপাদনের ক্ষমতা থাকে এবং লিঙ্গ থাকে, ব্যক্তির শুক্রাণু উৎপাদনের ক্ষমতা থাকে এবং বীর্যস্খলনের জন্য লিঙ্গ থাকে, তাহলে তাকে পুরুষ হিসাবে সাব্যস্ত করা হয়, তাকে কি মেল হিসাবে সাব্যস্ত করা হয়। আর কোনো মানব দেহের মধ্যে যদি ডিম্বাণু উৎপাদনের ক্ষমতা থাকে এবং সেখানে যদি জুরিপথ থাকে, তাহলে এটাকে নারী হিসাবে কি সাব্যস্ত করা হয়। এর বিপরীতে যেমন আমরা দেখতে পাই বিভিন্ন সময় রাস্তাঘাটে বা বিভিন্ন ক্ষেত্রে যেটাকে বলা হয়েছে এখানে লিঙ্গ হিসাবে সাব্যস্ত করা যাচ্ছে না, সৃষ্টিগতভাবে এটা না পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, অর্থাৎ এটা একটা বিকলাঙ্গ হিসাবে, যেমন একজন মানুষের সৃষ্টিগতভাবে কান থাকে না, নাক থাকে না, চক্ষু থাকে না, হাত থাকে না, পাও থাকে না, এগুলো এক একটা অঙ্গের না। কান, নাক, চক্ষু, নাসিকা, হাত, পাও এগুলো কি মানব দেহের একটা অঙ্গ। ঠিক তত্র তার মানবিক হিসাবে স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ এটা আইডেন্টিফাই করা বা পরিচয় শনাক্ত করার এই লিঙ্গ সেখানে না নাই, এটাও একটা বিকলাঙ্গ। তা সৃষ্টিগতভাবেই এটাকে বলা হয় ইন্টারসেক্স, এটাকে বলা হয় ইন্টারসেক্স, আমরা যেটাকে বলি হিজড়া। এটা হতে পারে, এটা রব্বুল আলামিন তাকে তৈরি করতেই এভাবে তৈরি করেছে। এখানে অস্ত্রোপচারের মাধ্যমে কোনো কিছুকে কি প্রক্রিয়াজাত করা হয়নি, এটা রব্বুল আলামিনের সৃষ্টি। তাহলে এই নারী হিসেবেও বিবেচ্য নয়, অথবা পুরুষ হিসেবেও কি নয়, বিবেচ্য নয়। শরীয়তের পরিভাষায় এরা কোন হুকুমের মধ্যে পড়বে? এরা সমাজে নারী হিসাবে বিবেচিত হবে না পুরুষ হিসেবে বিবেচিত হবে? শরীয়তের হুকুমটা তাদের মধ্যে কিভাবে বাস্তবায়িত হবে, এক্ষেত্রে শরীয়তের ফয়সালা হচ্ছে এই হিজড়াদের মধ্যে যাদের মধ্যে পুরুষেরই ভাব থাকবে বেশি, আচরণে, কথায়, বার্তায়, আকারে, আকৃতিতে যদি তার মধ্যে পুরুষেরই ভাব থাকে, তাহলে পুরুষ হিসাবে সে গণ্য হবে। পুরুষে তার মধ্যে ওয়ারিশ হিসাবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পুরুষ হিসেবে ধর্তব্য করে তার সম্পত্তি সেভাবে বর্ধিত হবে। শরীয়তের অন্যান্য হুকুমগুলো পুরুষ হিসেবে বিবেচিত হবে। আর যে সকল হিসাব ক্ষেত্রে নারী সুলভ আচরণ, আর যে সকল হিজড়াদের ক্ষেত্রে তার দেহের মধ্যে নারী সুলভ আচরণ বেশি প্রকাশ পাবে, দৈহিক গঠন প্রণালীতে নারী সুলভ চিত্র প্রকাশ পাবে, তার আচরণভঙ্গি নারীর মতো থাকবে, সেখানে নারী হিসেবে তাকে বিবেচনা করতে বলা হয়েছে। শরীয়তের বিভিন্ন হুকুম আহকামগুলো তার ক্ষেত্রে নারী হিসেবে প্রযোজ্য হবে। এই হলো শরীয়তের বিধান। এর বাইরে শরীয়ত আর কোনো হুকুমে কি রাখেনি, সুযোগ রাখেনি। কিন্তু ট্রান্সজেন্ডারের নামে বর্তমান পৃথিবীতে যেটাকে বৈধ বা থার্ড জেন্ডারের পরিবর্তে ট্রান্সজেন্ডার আরেকটা অপশন এখন গুগলের ফর্মের মধ্যে দেওয়া হয়েছে। আগে থাকতো লিঙ্গের ক্ষেত্রে নারী, পুরুষ অথবা তৃতীয় লিঙ্গ, যেটাকে থার্ড জেন্ডার বলা হতো, এখন দেওয়া হয়েছে আরেকটা কি ট্রান্সজেন্ডার। তার মানে এটাকে রাষ্ট্রীয়ভাবে বিশ্বের বিভিন্ন দেশে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আসেন বিবিসি বাংলার 25 জানুয়ারি 2022 একটা প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ জন্মগতভাবে বা জৈবিকভাবে যে লিঙ্গ পেয়ে থাকে, যখন কোনো ব্যক্তি নিজেকে সেই লিঙ্গের মনে করেন না বা সেই লিঙ্গ ধারণ করেন না, তখন তাকে ট্রান্সজেন্ডারের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। ট্রান্স নারী হচ্ছেন সেই নারী যিনি জৈবিক বা দৈহিক গঠনে পুরুষ কিন্তু লিঙ্গ পরিচয় নারী। আর ট্রান্স পুরুষ হচ্ছেন সেই ব্যক্তি যিনি জৈবিকভাবে নারী কিন্তু লিঙ্গ পরিচয় পুরুষ। এখন আসেন, লিঙ্গ পরিচয় আমি লিখলাম ট্রান্সজেন্ডার, কিন্তু লিঙ্গ হিসাবে এটা কোনটা? নারী
নারী না পুরুষ, সে লিখলো ট্রান্সজেন্ডার। এখন আসেন, আমাদের দেশে একটা বাসের মধ্যে যদি আপনি উঠেন, সেখানে থেকে বরাদ্দ একটা সিট নারী শিশু প্রতিবন্ধীদের জন্য সিট বরাদ্দ, তার মানে বাকিগুলো পুরুষে। এখন ট্রান্সজেন্ডার বলে তাকে কোন সিটে বসাবেন? নারীর আসনে দিবেন না পুরুষের আসনে দিবেন? মানসিক দিক থেকে মানসিক বিকারগ্রস্ত আমি বলবো, সুস্থ মানসিকতার কোন নারী পুরুষের পরিচয় দেয় বর্তমান পৃথিবীতে? বলেন, সুস্থ মানসিকতার কোন নারী কি পুরুষের পরিচয় ধারণ করে? সুস্থ মানসিকতার কোন পুরুষ কি কখনো নারীর পরিচয় ধারণ করে? করে না। তাহলে একটা মানসিকভাবে বিকারগ্রস্ত একটা মানব সম্পদকে ট্রান্সজেন্ডারের নামে আপনি বৈধতা দেবেন, সেটা কিভাবে সম্ভব? এবং বিশ্বব্যাপী তাদেরকে প্রমোট করার জন্য মিডিয়াগুলো পাগল করা হয়ে উঠছে। শুধু তাই নয়, তারা কি চান? ট্রান্সজেন্ডার কি চান বর্তমান সমাজে? তারা বলতে চান মানুষকে নারী হিসাবে নাকি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছে সেটা মূল বিষয় নয়। অথচ আমার রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ হিসাবে। আর তারা বলে মানুষ সৃষ্টি হয়েছে, যে নারী না পুরুষ এরা বিবেচ্য বিষয় নয়। তার মানে কি? সে স্রষ্টার সৃষ্টিকে অস্বীকার করে, স্রষ্টার সৃষ্টিকে অস্বীকার করে। আপনার শ্বশুর বাড়ি থেকে একটা ছাগল আনবে, এনে আপনাকে দিবে, খেপে বলবে জামাই আপনার জন্য একটা মহিষ কিনে আনলাম, বিয়ে দিয়ে যান, এটা মহিষ। আপনি কি আপনার শ্বশুর কসাইকে সুস্থ মানুষ মনে করবেন? কথা বলেন। তাহলে একটা ছাগল কিনে দিয়ে যদি আপনাকে বলা হয় এই নেন একটা মহিষ, আপনি ছাগলকে মহিষ বলতে নারাজ। অথচ আমার রব বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আপনাদেরকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি নারী আর পুরুষ হিসাবে। আর এই ট্রান্সজেন্ডার তারা বলে কয় নারী মানুষকে নারী বা পুরুষ হিসেবে বিবেচনা করা এটা মূল বিষয় নয়। তার মানে সে স্রষ্টার সৃষ্টিকে সে অস্বীকার করে। কি করে? স্রষ্টার সৃষ্টিকে অস্বীকার করা মানে হলো সে স্রষ্টার ডিসিশন মানে না, সে স্রষ্টাকে অস্বীকার করে। যারা স্রষ্টাকে অস্বীকার করে, স্রষ্টার বিধানকে মানে না, আপনারা কি তার কথা নেবেন? কথা বলেন, নেবেন? সুতরাং পৃথিবীতে আপনাদের বাস্তব জীবনে যেখানে ট্রান্সজেন্ডার পদের কোন মানুষকে পাবেন, তাকে উল্লঙ্ঘ করে দেখবেন তার লিঙ্গ আছে না, কোনো কথা নাই। সময়ের দাবি তাকে উল্লঙ্ঘ করে যাচাই করে সে নারী না পুরুষ। সে আত্মপরিচয় গোপন করে। কি করে? আত্মপরিচয় গোপন করে। সুতরাং এই কথাটা দেখা গেছে ট্রান্সজেন্ডার পার্থক্য আল্লাহর পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা কুকুর, বিড়াল এবং মানুষ পরিচয় দিত, তারা কি করতেছে? দ্বিধা করছে না। ক্ষেত্র বিশেষে নিজেকে তারা কুকুর পরিচয় দিচ্ছে, বিড়াল পরিচয় দিচ্ছে, নারী হয়ে পুরুষের পরিচয় দিচ্ছে, পুরুষ হয়ে নারীর পরিচয় দিচ্ছে। এক সময় তারা অঙ্গহানির মধ্য দিয়ে কৃত্রিম ভাবে লিঙ্গ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তারা কি করতো? জেন্ডার পরিবর্তন করতো, এটা তো হারাম কাজ। এখন আর লিঙ্গের পরিবর্তন ঘটায় না। এখন নারী হওয়া সত্ত্বেও মেকআপ লাগাচ্ছে, পুরুষ হওয়া সত্ত্বেও মেকআপ লাগাচ্ছে, মুখে লিপস্টিক দিচ্ছে, হাতে চুড়ি করছে, নারীর বেশ ধারণ করছে, নারী বেশ ধারণ করছে। আপনারা অবাক হবেন, একজন ট্রান্স আন্দোলনকারীর ভাষায় প্রত্যেক মানুষের অধিকার থাকা উচিত, প্রত্যেক মানুষের অধিকার থাকা উচিত নিজের লিঙ্গ কি হবে সেটা সে নিজে নির্ধারণ করবে। নিজের লিঙ্গ কি হবে এটা সে নিজে নির্ধারণ করবে। আর বেটা যখন পাতলা পায়খানা শুরু হয়, তখন বাথরুমে আর বেডরুমে যেভাবে আবদার শুরু হয়, এই পায়খানার রাস্তার পানি বন্ধ করার ক্ষমতা তোমার থাকে না। আর তোমার লিঙ্গ কি হবে এটা নির্ধারণ ক্ষমতা তোমার। এটা লিঙ্গ তোমার কি হবে, পরিচয় তোমার কি হবে, এটা নির্ধারণ করার ক্ষমতা তোমার, তাই না? প্রিয় ভাইরা, বিবিসি বাংলায় 27 নভেম্বর 2019 সালের প্রতিবেদনে এ ধরনের কথাগুলো তারা তুলে ধরেছে। শুধু তাই নয়, এক সভায় সংসদ সদস্য, আপনার নাম বলে চিনবেন, আরমা দত্তের নাম শুনেছেন? কথা বলেন কি? এদেশে খবর তো দেখে না।
আরে ভাই টেলিভিশন দেখবেন, টেলিভিশন দেখা যায়, দেশের সমাজের রাষ্ট্রের খোঁজ খবর লইবেন। আপনি টেলিভিশনে তো আর অন্য নারীর কথা শুনে দেখছেন না, খোঁজ খবর লইবেন, নাহলে রাষ্ট্র চালাবেন কিভাবে, সমাজ কোন দিকে যায়, এগুলো যদি আপনারা না দেখেন তাহলে খোঁজ খবর রাখবেন কোথায়? আর মাদক। সে বলছে কি জানেন, ব্যক্তি শারীরিক ও মানসিক ভাবে ছেলে না মেয়ে সেটি ব্যক্তি নিজে নির্ধারণ করবে। একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে যদি একথা বলতে পারেন, তাহলে সে বাংলাদেশের নাগরিকদের জন্য এই সংসদে কি মেসেজ দিতে চান, এটা কি আর বোঝার বা বলার অবকাশ রাখে? এটা আমার বানানো কথা। এটা প্রথম আলো 20 নভেম্বর 2022 সালে প্রকাশিত হয়েছে। পৃষ্ঠা উল্টে দেখবেন, একটু করে দেখবেন। ট্রান্সজেন্ডার আসলেটা কি? এটা কি কোরআন বিরোধী কথা, না কোরআনের কথা, মুসলিম সমাজের কথা, না অমুসলিমদের কথা? ট্রান্সজেন্ডারটা আসলে এই ইস্যুটা কি বেশি গুরুত্বপূর্ণ বিষয়? এটা কি আসলে গুরুত্বপূর্ণ বিষয়? এটা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনারা নির্ধারণ করবেন। আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দিতে চাই। বর্তমানে পশ্চিমা বিশ্বের ট্রান্সজেন্ডার ইস্যু সমকামিতার মতো অন্যতম প্রধান ইস্যু। এক সময় তো তারা সমকামিতা তারা বৈধতা দিয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, তাই না? দিয়েছে, নারী হয়ে নারীকে বিয়ে করবে, পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করবে। তার মানে কি? যারা সমকামিতার বৈধতা দেয়, আমি তো বলবো যে তোর মা বাবাই ভুল করেছে বিদায় তোর জন্ম হয়েছে। তোর মা আর বাপ একটা যদি নারী না হতো, আর একটা যদি পুরুষ না হতো, তোর জন্মই হতো না। কি বলেন, সমকামিতায় সন্তান জন্মগ্রহণকারী কি সম্ভব? কথা বলেন, সম্ভব নয়। এমনকি কোন রাষ্ট্র ট্রান্সজেন্ডারের পক্ষে আইন পাস না করলে বিশ্ব ব্যাংক তাদেরকে ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন আপনারা বলেন ট্রান্সজেন্ডার বাদীটা কি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিষয় কি বিষয় নয়? বিশ্ব ব্যাংক ঋণ দেওয়া বন্ধ করে দিচ্ছে, কারণটা কি? তোমরা ট্রান্সজেন্ডারের বিপক্ষে কেন? কথা বুঝতে পেরেছেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এ কারণে ট্রান্সজেন্ডারের বিপক্ষে বলে তিনি বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। শুধু তাই কয় না, ট্রান্সজেন্ডার ইস্যুতে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কেন? স্কটল্যান্ডে এক পুরুষ নিজেকে নারী দাবি করে জেলখানায় নারী রোলে সিট দিয়েছেন। নিজেকে নারী দাবি করে জেলখানায় সিট পেয়েছে কোথায়? নারীর গ্যালারিতে, নারী ওয়ার্ডে। এরপরে সেখানে এক নারীকে ধর্ষণ করে বাস যা করার সব করে দিয়েছে। এই ঘটনায় শেষ পর্যন্ত স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তাহলে আপনারা বলেন, একজন নারী হয়ে পুরুষ পরিচয় ধারণ করবে ট্রান্সজেন্ডারের নামে, অথবা একজন পুরুষ হয়ে নারী হিসেবে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দিবে, আপনি তাকে বাড়িতে অতিথি করলে কি নারীর বেডরুমে দিবেন না পুরুষের বেডরুমে দিবেন? কথা বলেন। জেলখানার ঘটনা তো আপনার ঘটবে না, আপনার বাসায় ঘটে যাবে। কি ঘটবে না? কথা বলেন। আপনি কি তাকে পুরুষ দেখো বলে এ পুরুষ পরিচয় করতে আমি নারী, তখন আপনি আপনার ভাবির সাথে শুনে দিবেন নাকি? এ কথা বলেন না। ব্যাপারটা কোন বিপর্যয় দিকে নিচ্ছে মানব সভ্যতাকে, এই কথাটা বোঝা দরকার। এই কথাটা বোঝা দরকার। শুধু তাই না, আমেরিকায় 2024 সালে নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু ছিল ট্রান্সজেন্ডার। শুধু এখানেই শেষ? কয় না, কয় যেমন বিজয় এলজিটিবি মতাদর্শের বিরুদ্ধে বিজয়, তুরস্কের নির্বাচনে জয়ী হওয়ার পর বিজয়ী বক্তব্যে এরদোগান এই কথা বলেছিলেন যখন এ ঘটনা ঘটেছিল। শুধু এখানে তাই নয়, আমাদের দেশে সমকামিতা, ট্রান্সজেন্ডার ইত্যাদি অভিশপ্ত ইস্যুর প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে ব্রেক সেনেট। কথা বলেন, ব্রেক সেনেট। ব্রেক তো আপনাদের পাড়ায় অফিস স্থাপন করেছে। আপনাদেরকে যে বাসা আপনারা ভাড়া দিতেন 3,000 টাকা, আপনাকে 30,000 টাকা বাসা ভাড়া দিচ্ছে। আপনি ভাবছেন আমি তো অনেক টাকা পাচ্ছি, কিন্তু কারটা কি দিয়েছেন আপনি জানেন? একটা নারীকে বেশ্যাবৃত্তি করার জন্য আপনার বেডরুম যদি ভাড়া নেন, আর এই নারী যদি আপনার বেডরুমে বেশ্যাবৃত্তি করে এলাকার যুব সমাজ নষ্ট করে, ব্র্যাককে অফিসের জন্য ভাড়া দিয়ে যে সমস্ত ভাইরা সহযোগিতা করেছেন, এদেশের ট্রান্সজেন্ডার পদের মাস্টার মাইন্ড এই ব্র্যাককে আপনারা সে সুযোগ করে দিয়েছেন। চরিত্রহীন লম্পট জাতি গঠনে ব্র্যাকে বাংলাদেশের জমিনে এককভাবে কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়,
শুধু তাই নয়, সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ব্র্যাকের অধীনে সমতন্ত্র নামে একটা সংস্থা বিভিন্ন সমতার নাম দিয়ে ট্রান্সজেন্ডারকে প্রমোট করেছে। শুধু তাই নয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বিভিন্ন পোস্টারে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার বিভিন্ন চিহ্ন প্রদর্শিত বিভিন্ন পোস্টার প্রদর্শন করেছে। সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত এই সমস্ত পোস্টার ছেড়ে ফেলতে হয়েছে। শুধু তাই নয়, এরপর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয় ইত্যাদির কারণে শেষ পর্যন্ত ব্র্যাক এই জিনিসগুলোকে সাময়িকভাবে হয়তো তারা সরাই ফেলছে। কিন্তু দেখা গেছে ব্র্যাক কিভাবে সমতন্ত্রের নাম দিয়ে এগুলোকে প্রমোট করেছে। এক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা ছবি দেখাতে চাই। দেখেন, ব্র্যাকের সাইনবোর্ড দেখা যায়, হ্যাঁ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ছবি। সেখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডিসি সেখানে বক্তব্য রেখেছে ট্রান্সজেন্ডারের প্রতিবাদে। সেখানে আরো একটা কথা ছিল, সেখানে 24 এবং 25 নভেম্বর 2023 সালে নর্থ ইউনিভার্সিটিতে মেয়েদের কেরিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। সেখানে পুরুষ থেকে নারী হওয়া ওসিবিন ইসলাম নামের একজন ট্রান্সজেন্ডারকে অতিথি করা হয়। এ পুরুষ হওয়া সত্ত্বেও কি নিজেকে নারী দাবি করেছে, এরকম একটা লোকের অতিথি করেছে। সাধারণ শিক্ষার্থীরা বলছে যে এই লম্পটকে এখানে কেন? শেষ পর্যন্ত প্রতিবাদের মুখে তাকে বাদ দিতে বাধ্য হয়েছে। শুধু এখানে তাই, এছাড়া প্রথম আলো সহ মেন স্ট্রিট মিডিয়া ট্রান্সজেন্ডার সংক্রান্ত নানা সংবাদ প্রচার করে। আমাদের দেশের প্রথম আলো এই ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করার জন্য বিভিন্নভাবে সপক্ষে তারা এ ধরনের সংবাদগুলোকে পর্যায়ক্রমে মিডিয়ার সামনে উপস্থাপন করছে, জাতির সামনে এভাবে এগুলোকে কি করছে, প্রমোট করছে, পরিচয় উপস্থাপন করছে। প্রিয় ভাইয়েরা, আমাদের হাতে সময় কম, কথা বলা যাচ্ছে না, কিন্তু এরপর আপনাদেরকে এই কথাটা বলতে হয়। শুধু তাই নয়, নরমালাইজ করার ক্ষেত্রে ম্যাককয় নামের একটি পোশাক তৈরি শিল্প প্রতিষ্ঠান মিস এভারগ্রিন বাংলাদেশ নামক একটা প্রতিষ্ঠান মেয়েদেরকে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে কোনো মেয়েকে বাদ দিয়ে রানার আপ করা হয় পুরুষ নামের এক ট্রান্সজেন্ডারকে, অথচ সুন্দরী প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছিল মেয়েদেরকে নিয়ে। সেখানে পুরুষ নামী একজন ট্রান্সজেন্ডার বাদকে পুরুষকে নারী হিসেবে তারা রানার আপ করে। সেখানে তাকে কি করা হয়েছে, ইয়াসমিন আহমেদ নামে তাকে কি করা হয়েছে, রানার আপ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি কর্মজীবী মহিলা হোস্টেলে নিজেকে নারী দাবি করা হয় জালাল রহমান নামে এক পুরুষকে নারীদের সাথে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি বলেন, মেয়েদের হোস্টেলে যদি একজন এই নারী পুরুষ হওয়া সত্ত্বেও নারী দাবি করা একজন মানুষকে সিট দেওয়া হয়, তাহলে সভ্যতাকে কোন জায়গায় নেওয়া হয়? এই কথাগুলোকে আমাদেরকে বোঝা দরকার যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সভ্যতা কোন দিকে যাচ্ছে, আমাদের কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি, এই জিনিসগুলোকে মনে রাখা দরকার। মনে রাখবেন যে আপনি মানুষ, আপনার রবকে আপনি একটা মোবাইল ফোন যখন আপনি চালান, এই মোবাইল ফোন পরিচালনার জন্য একটা ক্যাটালগ দেওয়া হয়, আপনি কিভাবে চালাবেন। আপনি যে একটা মানুষ, আপনাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আপনি কোন বিধানে চলবেন এটার জন্য আপনার রব আপনার বিধান দিয়েছেন। এই বিধানটা বোঝা দরকার। আজকে ট্রান্সজেন্ডার বলেন, শরীফা বলেন, বিভিন্ন সাইটগুলো এগুলো জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হতে পারে না। হ্যাঁ, অবাস্তব, মিথ্যা, ভিত্তিহীন এবং খোদা বিরোধী, রব্বুল আলামিনের সাথে নাফরমানি হয়, গাদ্দারি হয়, আল্লাহর কোনো গোলাম এ ধরনের কোনো জিনিসকে এই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে পারেন না। এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না, এটা কোনো রুচিশীল ভদ্র সমাজের কর্মসূচি হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমি শুধু ইমানদার বলবো না, আপনি যদি মানুষ হিসাবে বিবেচিত হতে চান, আপনার সৃষ্টিকর্তার যে বিধান আছে সেখানে ফিরে আসা আপনার জন্য অতি জরুরি। আপনি যদি মনে করেন আমি ইমানদার, তাহলে আপনার জন্য আরো বেশি জরুরি। আপনি যদি মনে করেন আমি সভ্য, আমি অসভ্য নই, আমি রুচিশীল, আমি কুরুচিপূর্ণ নই, তাহলে আপনি আপনার রবের বিধানের প্রতি আপনাকে ফিরে আসা উচিত। শিক্ষক হিসাবে, মসজিদের ইমাম হিসাবে, খতিব হিসাবে আপনার যেই পেশায় আছেন, আপনি নিজেকে যদি একজন ভদ্র মানুষ মনে করেন, তাহলে অভদ্রতার বিরুদ্ধে আপনি নিজেকে যদি সভ্য মানুষ মনে করেন, তাহলে অসভ্যতার বিরুদ্ধে আপনি নিজেকে যদি ভদ্র মানুষ মনে করেন, তাহলে অভদ্রতার বিরুদ্ধে আপনি যদি নিজেকে রুচিশীল মনে করেন, কুরুচিপূর্ণতার বিরুদ্ধে সোচ্চার হওয়া আপনার উপর প্রধান দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।